কারণ আন্দোলনটা সম্পূর্ণ ভেঙে গেছে। যেইভাবে আরজি কর আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছিলেন কিছু সেকু মাকু, তারপরে কিছু নকশাল, কিছু এসইউসিআইয়ের মালদের জন্য, ঠিক একই কারণে এদের আন্দোলনটাও তাই হলো। আরজি কর আন্দোলনে যেভাবে সলিল সমাধি হয়েছিল, এটা একটা সলিল সমাধি। আমি এই আন্দোলনটা নিয়ে আমার কথা বলতে খুব খারাপ লাগছে এই কারণে, কারণ যে অভিসন্ধিতে ওদের কিছু নেতারা চলছে তাতে করে গোটা আন্দোলনটা মাঠে মারা পড়েছে। বাদবাকি এগুলো যেগুলো সব দেখছো ওগুলো নাটকবাজি। আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো খারাপভাবে কিছু বলছি না, তবে ওদের বেশ কিছু লোকজন তারা এই আন্দোলনটাকে নষ্ট করে দিচ্ছে। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দিয়ে দিয়েছে। ওরা এখন হয়তো মনে মনে ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছে লোভে পড়ে ওগুলো সব হ্যাঁতে হ্যাঁ বলে দিয়েছে। আলটিমেটলি এরা নিজেরাও জানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পাল্টাতে 2 মিনিট লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হ্যাবিচুয়াল প্যাথোলজিক্যাল লায়ার দুটো, এরা পরে বুঝতে পারবে যে কি ভুলটাই আমরা করলাম, তখন হাত কামড়াবে কিচ্ছু। এবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি 26,000 প্যানেল তো অলরেডি ক্যান্সেল, অন্যদিকে 32,000 নিয়ে যে নতুন তথ্য উঠে আসছে একেবারেই, যে সাদা খাতায় নাকি সই করিয়ে নেওয়া হয়েছে, কোর্টের কাছে ইমেল করা হচ্ছে অযোগ্যকে যোগ্য বলে, কি বলবেন? দেখুন, আমি বলছি 32,000-এও যা 2 নম্বরই আছে, এবং এটা আলটিমেটলি এটাও যাবে, কিচ্ছু করার নেই। এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এই 32,000 কোনোভাবে 26,000-এর থেকেও যদি বেশি দুর্নীতি হয়ে থাকে এই 32,000-এ হয়েছে। মামলা চলছে, এর থেকে বেশি কিছু বলবো না। কিন্তু পর্ষদের পক্ষ থেকে তো একেবারে কোর্টে বলা হয়েছে দুর্নীতি হয়নি। দুর্নীতি না হলে তো মামলা হতো না। কোর্টের এই ধরনের বিভিন্ন মন্তব্য আছে, সেগুলো আসতো না সামনে। কাটাছেড়া করা উচিত হবে না। মামলাটা এই মুহূর্তে বর্তমানে এখনো কোর্টের কাছে পেন্ডিং, নাহলে অনেক কিছু বলতে পারতাম। সাদা খাতায় সই করে নেওয়া হয়েছে, এদিকে চাকরি দেওয়া হয়নি, অভিযোগ উঠে আসছে। আমি বলছি এটা নিয়ে আমাদের কাটাছেড়া করা উচিত হবে না, যেহেতু কোর্টের কাছে মামলাটা পেন্ডিং। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে 26,000 যারা এখনো বিকাশ ভবনের বাইরে অবস্থান করছেন, তারা গতকাল শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ করলেন এবং আজকে আবারও তারা শিক্ষামন্ত্রীকে একটি চিঠি পাঠালেন। কিছুই হবে না, কিছুই হবে না। ওদের আন্দোলনটা, ওদের কিছু ওই বিজ্ঞদের পাল্লায় পড়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় টোপ খেয়ে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোভ টোপ দেখিয়েছে, ওই লোভে এখন নাচানাচি করছে। আলটিমেটলি এই আন্দোলনের কিছু হবার নেই। যারা যোগ্য, যারা সত্যি মানে কষ্ট করে রাস্তায় বসে তাদের জন্য খারাপ লাগে। ওদের কয়েকজন নেতাদের জন্য, যারা সম্পূর্ণ আন্দোলনটাকে বিপথে চালিত করলো, তাদের জন্য এরা সাফার করছে। একমাত্র রাস্তা এটাই ছিল যে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে তালিকাটাকে উইথ সার্টেনটির সাথে পাবলিশ করানো। সেটা আর করা যাবে না, কারণ আন্দোলনটা সম্পূর্ণ ভেঙে গেছে। যেইভাবে আরজি কর আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছিলেন কিছু সেকু মাকু, তারপরে কিছু নকশাল, কিছু এসইউসিআইয়ের মালদের জন্য, ঠিক একই কারণে এদের আন্দোলনটাও তাই হলো। আরজি কর আন্দোলনে যেভাবে সলিল সমাধি হয়েছিল, এটা একটা সলিল সমাধি হলো। কিন্তু তারা তো এখনো বলছেন যে সরকারের উপর আমাদের আস্থা আছে। কাদের আস্থা আছে? যারা বিকাশ ভবনের সামনে অবস্থান। হ্যাঁ, ওদের আস্থা রাখাটাই দরকার। তো ওদের আস্থা না রাখলে হবে? ওদের ওই জন্যই তো, ওদের তো আস্থা রাখতেই হবে। রাস্তা না রাখলে কি করে চলবে ওদের? কিন্তু এর আগেও আমরা একাধিক বৈঠক দেখেছিলাম, কিন্তু কোনো রাস্তা তো বেরোয়নি এখনো, সেই একই অবস্থা। তাদের একটাই দাবি, আমরা পরীক্ষা দেব না। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এই সরকার যদি উইথ সার্টেনটির সাথে যোগ্য অযোগ্যদের তালিকাটা না পাবলিশ করে উইথ সার্টেনটি, এবং কোর্টে বলতে হবে যে এটা আমরা সার্টিফাই করছি যে এটাই যোগ্য এটাই অযোগ্য, যেটা করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ওরা একমাত্র এটা করাতে পারতো যদি এটাকে আন্দোলনের চাপ তৈরি হতো। মানে বিষয়টা হচ্ছে, যে চুরি করেছে সেই চোরকে গিয়ে বলছে টাকা ফেরত দাও, এরকম টাইপের একটা ব্যাপার। তো সেটা তো খুব ডিফিকাল্ট করাটা। একমাত্র সেটা প্রেশারে করলে বিষয়টা হতে পারত, কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এদেরকে কাজে লাগিয়ে এদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, কিছু এই সমস্ত ওদের এসইউসিআই নকশাল মালগুলোকে সব নিয়ে দিয়ে, আলটিমেটলি এই সমস্যা। দাদা, সেই জায়গাতেই যে প্রশ্ন উঠছে, গতকাল যে শিক্ষা সচিবের সাথে যারা দেখা করেছিলেন, তারা যোগ্য অযোগ্যের তালিকা দিতে বলায় সেখান থেকে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যারা টেন্টেড তাদের তো অলরেডি চিহ্নিত করা হয়েছে, আর যারা আনটেন্টেড বলে এখনো রয়েছে, যারা এখনো বেতন পাচ্ছে, মানে তারাই আনটেন্টেড, অফিসিয়ালভাবে তো ওয়েবসাইটে দেওয়া আছে। আবার কি চান? আমি তো বললাম এই আন্দোলনটা নিয়ে আমার কথা বলতে খুব খারাপ লাগছে এই কারণে, কারণ যে অভিসন্ধিতে ওদের কিছু নেতারা চলছে তাতে করে গোটা আন্দোলনটা মাঠে মারা পড়েছে। বাদবাকি এগুলো যেগুলো সব দেখছো ওগুলো নাটকবাজি চলছে। এই দিল্লি যাওয়া, এই যাওয়া, সব এগুলো নাটকবাজি চলছে। তো দিল্লিতে কী করো, সরকার চাকরি গেল পশ্চিমবঙ্গ সরকার, গিয়ে বলবে দিল্লি সরকারকে। তারা রাজ্যপালের সাথে দেখা করতে যায়, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, সবার সাথে দেখা করে বেড়াক, দেখা করুক আর ছবি তুলে বেড়াক, ওই করুক।
ওদের কিছু লোকজনের এসব আন্দোলন করে কিছু লোভ লালসা জেগেছিল, কিছু মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো পূরণ করছে, আর কিছু লোকের ওদের মধ্যে নেতা হওয়ার ইচ্ছা হয়েছে, এর বাইরে কিচ্ছু হয়নি। এই আন্দোলনটার প্রতি সম্পূর্ণ সমর্থন বা আমাদের সমবেদনা সবটাই আছে, ছিল, থাকবেও। যারা সত্যি যোগ্য চাকরিহারা, যারা সত্যি আন্দোলনটা মানে মন থেকে করছে, কিন্তু কিছু ভেস্টেড ইন্টারেস্টে ওদের কিছু মাথারা তারা আন্দোলনটাকে ভুল পথে চালিত করছে। আমার এই বিষোদগারগুলো তাদের দিকে। চিন্ময় মণ্ডলকেও কালকে পুলিশের থানা থেকে তলব করা হয়, তাকে জিজ্ঞেস এগুলো করা কারা হয় বলতে পারবে? আপনাকে কি অ্যারেস্ট করা উচিত? ওকে করবে না অ্যারেস্ট, ওকে আরো কয়েকজন আছে ওদেরকে অ্যারেস্ট করবে না। কেন? একদম শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে কাজ করছে এদেরকে করবে না কিছুতে। এরা গোটা আন্দোলনটাকে, তো কালীঘাট অভিযান হচ্ছে, আমি তোমাকে তো বলছি, এবং এই টোটাল স্ক্রিপ্টিভগুলো ওরা সব করছে, ওদেরকে কিচ্ছু করবে না। আমি এখানে ব্যক্তিগত চিন্ময় বা অন্যান্য দল, ওখানে অন্যান্য অনেক আছে, চিন্ময় আছে, মেহবুব আছে, এরা আছে, সবাই আছে, আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো খারাপভাবে কিছু বলছি না, তবে ওদের বেশ কিছু লোকজন তারা এই আন্দোলনটাকে নষ্ট করে দিচ্ছে, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দিয়ে দিয়েছে। ওরা এখন হয়তো মনে মনে ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছে লোভে পড়ে ওগুলো সব হ্যাঁতে হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু আলটিমেটলি এরা নিজেরাও জানে না মমতা বন্দ্যোপাধ্যায় কথা পাল্টাতে 2 মিনিট লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হ্যাবিচুয়াল প্যাথোলজিক্যাল লায়ার দুটো নেই। এরা পরে বুঝতে পারবে যে কি ভুলটাই আমরা করলাম, তখন হাত কামড়াবে, কিচ্ছু করার থাকবে না। কিন্তু অন্যদিকে দাদা যেমনটা দেখা যাচ্ছে, এই তাদেরই একাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকা সংগ্রামী মঞ্চের বাইরে, যারা সংগ্রামী যৌথ মঞ্চের অংশ, তারা একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অভিজিৎ গাঙ্গুলি সবার সাথে দেখা করছেন, তারা দিল্লিতেও গেছিলেন সুপ্রিম কোর্টে। দেখো, ওদের খারাপ লাগার জায়গাটা তো আমরা বুঝি, চেষ্টা ওরা চোখ করে যাচ্ছে, মরিয়াভাবে একটা চেষ্টা করে যাচ্ছে চাকরি যাতে ফিরে পাওয়া যায়, কিন্তু এই আন্দোলনটা যদি ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাখতে পারতো তাহলে বোধহয় একটা ফল পাওয়া যেত। বিভাজন হয়ে গেছে আন্দোলনটা, এখন যা হচ্ছে সম্পূর্ণ এই 5 জন এটা করছে, 10 জন ওটা করছে, 15 জন ওটা করছে, আন্দোলনটা ঠিক জায়গায় নেই। কিন্তু এরাও আবার ডাক দিচ্ছেন দিল্লিমুখী আন্দোলন হবে। আমি জানি না এটা কি লাভ হবে, এটা এক্সকারশন ট্যুরের মতন হবে, দিল্লি ফিল্লি ঘুরে চলে আসবে, এর বাইরে কিছু আগেও আমরা দেখেছিলাম তারা দিল্লি গেছে। কি লাভটা হয়েছিল দিল্লিতে? কি হবে দিল্লি থেকে? এটা কি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এটা রাষ্ট্রপতি সুরাহা করার বিষয়? এটা অযৌক্তিক অহেতুক কথাবার্তা বলে তো লাভ নেই, আকাশ কুসুম গগনচুম্বী চিন্তাভাবনা করে তো লাভ নেই, বাস্তবতার সাথে থাকতে হয়। আমি তো এখান থেকে বলি আমার চাঁদ লাগবে, সম্ভব? কে দিতে পারবে আমাকে চাঁদ এনে? অযোগ্যরা একের পর এক সুপ্রিম কোর্টে মামলা করছেন, যারা একেবারে টেন্টেড, মানে চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, কেউ র্যাঙ্ক জাম্প। এরা, আমার প্রশ্নটা হচ্ছে এটাই, যারা এত পয়সা পাচ্ছে কোত্থেকে মামলাগুলো করা, সুপ্রিম কোর্টে এত বড় বড় মামলাগুলো করা? তাদের লয়ার কিন্তু অন্যদিকে সুপ্রিম কোর্টে বলছেন যে জীবন জীবিকার প্রশ্নটা একবার ছেড়ে দেওয়া উচিত। যা খুশি করবে লোকজন। তাহলে এই যে ধরো, আমি তোমাকে বলছি, যে লোকগুলো খুন করে পয়সা নিয়ে, সুপারি কিলার, তারা জেলে যাবে, কোর্টে গিয়ে তাদের উকিল বলবে জীবন জীবিকার প্রশ্নে খুন করেছে, ছেড়ে দিন? এটা কোনোদিনও হয়? আমি পয়সার জন্য খুন করছি, কোর্টে গিয়ে বলবো হয়তো পয়সার জন্য, প্রফেশনাল লোক আছে পয়সার জন্য করে ফেলেছে, জীবন জীবিকার প্রশ্ন ছেড়ে দিন। এখন চোর যারা আসবে সবাই বললো জীবন জীবিকার প্রশ্ন ছেড়ে দিন। এ করলে তো দেশের আইন কানুন উঠে যাবে, লাটে উঠে নাচতে হবে, সব কিছু উঠে একদম শেষ হয়ে যাবে। তারা নিজেরাই বলছে যে আমরা 10 পেয়েছি, বাড়িয়ে 53 করা হয়েছে, 0 তো পাইনি। হ্যাঁ, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, এই ধরনের আবদার করাটাই খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের সমস্ত মানুষজনের এই ধরনের আবদার হওয়াটাই স্বাভাবিক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাস করছি। দাদা একেবারে শেষ প্রশ্ন, এই চাকরিহারারা বিকাশ ভবনের সামনে থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে রাজ্য সরকার দেখা না করলে তাদের আন্দোলন তীব্র হবে। রাজ্য সরকারের দেখা করা তো দূরের কথা, মুখ্যমন্ত্রী গান গেয়ে বেড়াচ্ছেন। ওরা গান শুনে হাততালি দিক, আর কি করবে? ওদের যারা মুখ্যমন্ত্রীর কথায় নাচানাচি করছে, মুখ্যমন্ত্রী গান গাইবে, ওরা নাচবে, হাততালি দেবে, এই করবে। আমি বলছি যারা এইগুলো করছে না, সংগঠনের লোকজনগুলো আস্তে আস্তে সব বুঝতে পারছে, বেধড়ক মার খাবে, একদম গণধোলাই খাবে। যাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি করছে ওই সংগঠনের 2-4 জন, তারা বেধড়ক মার খাবে। সুপ্রিম কোর্ট থেকে তো স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছিল যে নতুন করে পরীক্ষা দিতেই হবে। এদিকে তারা আবারও যে দাবি নিয়ে একেবারে বিভিন্ন আন্দোলনমুখী হচ্ছেন যে তারা পরীক্ষা দেবে না, যারা আইনজীবী আছেন তারাও তো তাহলে আবার পরীক্ষা দিয়ে আইনজীবী হতে পারে। ওরা দেবে না, ওদের নিজেদের ব্যাপার, এখানে আমার কোনো বক্তব্য নেই। ওরা যা করবে ওদের ভবিষ্যৎ ওরা নিজেরা বুঝবে, সম্পূর্ণটা ওদের ভবিষ্যৎ ওরা নিজেরা বুঝবে। আবারও বলছি, যোগ্যদের প্রতি পূর্ণ সহমর্মিতা, পূর্ণ সমর্থন তাদের প্রতি আমাদের আছে, ব্যক্তিগতভাবে আমার আছে, আমার দলের আছে, সবার আছে। কিন্তু যেভাবে আন্দোলনটাকে
কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে একদম ফাঁদে পড়ে কিছু লোকজন নষ্ট করলো, সেই জায়গা থেকে একরাশ বিষদগার সেই সমস্ত লোকজনদের প্রতি। আলোচনা আন্দোলন দুটো একসাথে করা সম্ভব? কোনোদিন সম্ভব না। এই সরকারের সাথে কি আলোচনা? চোরেদের সাথে আলোচনা? যে চুরি করেছে সে বলবে আমি চুরি করেছি? সে কখনো যেই জিনিসটা তুমি চাইছো কোনো দিন দেবে? আলোচনা করবে, ফিস ফ্রাই খাবে, হ্যাঁ, গল্পগুজব করবে, আবার তারপরে এসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে? কোনোদিনও হতে পারে না।